ইনকিলাব 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 ইনকিলাব। জামাত এনসিপির ভাইরা, আপনাদের বলি, জুলুম কলে চলবে আপনাদের উপরে। এটাই উনার প্ল্যানের অংশ। জুলাইয়ের সাথে যুদ্ধ উনার প্ল্যানের অংশ। শেরপুরে মাওলানা রেজাউল করিমকে খুন করছিল না বিএনপি? আজকে বিএনপির নেতা কর্মীরা ওই ঘটনায় জামাতের 122 জন সহ অজ্ঞাতনামা 300 থেকে 40 জনের নামে মামলা করেছে। চিন্তা করেন কি তামাশা! মানে আপনার সহকর্মীরে মারবে, আপনার সহযোদ্ধারে মারবে এবং আপনার নামে মামলা দিবে। দেখেন, একজন লিখতেছে বিএনপি সমালোচনা করার জন্য পাড়ার বিএনপি নেতা ডেকে নিয়ে কইতেছে গুলি করে দিবে, গুলি করে দিবে। আওয়ামী লীগ কোনোদিন এই কাজ করে নাই। দেখেছেন, তারেক রহমানের নিয়ে কোনো কথা বলা যাবে না। পুলিশ আবার আগের অবস্থা ফিরে আসিছে। দেখেন, অ্যারেস্ট করবি। দেখেন পুলিশের রোয়াব। আপনি কি করেন? আপনি শুনেন, দেখি ভাই কি করেন আপনি? দেখি আপনার আইডি কার্ড বের করেন। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান। কি বলছেন? আমি কইছি যে ভাই রাস্তায় যান, আপনারা কি জানেন কিনা এই বিষয়টা আমি বলছি। হ্যাঁ, তারপরে কি বলছেন? তারেক রহমান বিষয়ে কোনো কথা বলছেন? আমি যদি তারেক রহমান তাহলে আপনারা ইয়ে হতেন না, কেয়ার করতেন না। উনি প্রশ্ন করছে গাড়ি ঘোড়া কম চলতেছে কি জন্য? হ্যাঁ, কম চলতেছে কি জন্য? আমাদের একজনে বলছে যে আমরা তো এরকম জানি না, আমাদের এরিয়া তো ক্রিকেট থানা এলাকা আমাদের এরিয়া। উনি প্রশ্ন করে যে আপনারা তাহলে কি করেন, কি করেন? এখন যদি তারেক রহমান মারা যায় তাহলে আপনারা যাবেন না, রেসপন্স করবেন না। আমার প্রশ্ন হইলো, এখানে তারেক রহমান মারার প্রসঙ্গ কেন আসবে? এই কথা তার কেন আসবে? দেখেছেন, আর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খুলে বসতেছে, অফিস খুলতেছে, তাদের অফিস খুলে হইতেছে। বিএনপির লোকেরাও অফিস খুলতেছে, আওয়ামী লীগের লোকেরাও উৎসব করে অফিস খুলতেছে। মনে হয় আওয়ামী লীগ জিতেছে নির্বাচনে। আসলে তো আওয়ামী লীগ জিতেছে। তো এটা তো বিএনপি এবং আওয়ামী লীগের বিজয়। আমি কইছিলাম না, দেন না ভোট ধানের শীষে, ওটার পাছায় শোয়া আছে, ওটা যখন যাবে না টের পাবেন। দেখেছেন অবস্থা? এবার আসেন জুলাই বিপ্লবের সাথে কি করেছে বিএনপি, সেটা দেখি। আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন, সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। এমপিদের দুইটা শপথ নেওয়ার কথা ছিল। একটা হইতেছে সংসদ সদস্য হিসেবে শপথ, আর একটা হইতেছে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথ। বিএনপি সংবিধান সংস্কার রক্ষার শপথ নেয়নি, কারণ তারা পুরানো আওয়ামী সেকুলার রাজনৈতিক বন্দোবস্তের বাইরে যেতে চায় না, পুরনো সংসদীয় কাঠামোর ভেতরেই থাকতে চায়। সংবিধান সংস্কারের গণভোট যে জনরায় তৈরি হয়েছে, সেখান থেকেও তারা নিজেদেরকে দূরে রাখছে। তাদের কর্মীরা মাঠে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, আমরা দেখছি, অনেক রেকর্ড আছে। মানুষ এখন বুঝতে শুরু করছে এটা পরিবর্তনের রাজনীতি না, এটা অবস্থান রক্ষার রাজনীতি। রাষ্ট্রের আমূল সংস্কারের প্রশ্নে এরকম অনীহা থাকলে নতুন কিছু হবে না, পুরনোই রং বদলাবে। জুলাই ছিল পরিবর্তনের অঙ্গীকার, যদি সেই অঙ্গীকার থেকে সরে দাঁড়ানো হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সেটা সাংঘর্ষিক হবেই। এর বিপরীতে এনসিপি জামাত জোট সংসদে থেকেও সংবিধান সংস্কারের শপথ নিছে। মানে তারা শুধু চেয়ারে বসতে চায় না, কাঠামো বদলাইতে চায়, এমনটাই তাদের দাবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, রাজনৈতিক সংস্কৃতি বদল, এই অঙ্গীকারের ভেতর দিয়ে তারা আগাইতেছে। এই কারণেই তারা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যায়নি। এটা কেবল অনুপস্থিতি না, এটা রাজনৈতিক বার্তা। বার্তাটা পরিষ্কার, জুলাইয়ের দাবির সঙ্গে কোনো আপোষ না।
পুরনো বন্দোবস্তের সঙ্গে কোনো আপোষ না, সংস্কার ছাড়া কোনো স্থিতিশীলতা আসবে না। এখন সিদ্ধান্ত জনগণের। 2028 জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে, কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। তারপর হবে আসল নির্বাচন। আর এই ট্রানজিশন পিরিয়ড গতবারও হয়েছে, সেই 1980s-এ আপনারা অনেকেই জানেন, 86 থেকে 88, আবার বিএনপির সময় একবার দেখেছেন 1996 তো 6 মাসের জন্য একবার এসেছিল। এইভাবে কিন্তু খণ্ড সময়ের জন্য কিন্তু অতীতেও বিভিন্ন দল ক্ষমতায় এসেছিল। সুপ্পুর রেকর্ড করা ভালো না, চাইনিজ মালের গ্যারান্টি আছে, সুপ্পুর কাছে শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই। হাসিনা 7 মাস টিকেছে, প্রফেসর ইউনূস 1.5 বছর, দেখা যাক তারেক রহমানের সরকার কয়দিন টিকে। আমার একজন কইছে যে প্রফেসর ইউনূসের সরকার ছিল ইন্টারিম আর তারেক রহমানের সরকার হইতেছে ট্রানজিশনাল। মানে অনেকেই কইতেছে এটা বেশি দিন থাকবে না, মানে কইতেছে এই সরকারের মেয়াদ পূরণ করার আগে কোলাপস করবে, দপ্পাস করে পড়বে দুঃশাসনের জন্য। ওরে বাংলাদেশ সরকার নির্বাচন দিছে রে। আমার অপরাধ, আমি একটা ভোট দিচ্ছি দাঁড়িপাল্লা। আমি ইফতারি করার 10 মিনিট আগে আমি মসজিদে যাবো ইফতারি করতে, এর মধ্যে আইছে আমি দাঁড়িপাল্লায় ভোট দিছি। ও বাজান, দাঁড়িপাল্লায় ভোট দিছি কবে? ভোট দেওয়ার পরে আমাকে হরিক বলে কারা মারামারি হয়েছে, আমি বাজান তা জানি না, বুঝছো? আমি একবার ফলাতে গেছি, ফলায় তোলায় আইসি, আমার কইছে কি যে বাড়ি আসো, বাজার ঘাটে আর উঠে না, তোমাকে কিছু কমে না, তোমরা তার কিছু কমে। তাই বলে আমরা বাড়ি আছি, বাবা আমি রোজা, বুঝছো? আমি রোজা অবস্থায় বাড়ি বসে রয়েছি, তাই আসরের নামাজ পড়ে। আরে বাজান, আমার হাত কাদার পাও করে তো দেখ, আমার দিস না, আর হয়তো আমার দিয়ে দেন পাও রড দিয়ে কারা ছিল? আব্দুল্লাহ মোড়লের লোকজন। কজন হয়েছে এরকম আপনাদের সাথে? তা করতে পারি না, আজকে আরো কেউ আছে? আর কেউ আছে? আব্দুল্লাহ মোড়ল, কেউ আছে? আমার বাড়ি ঘর দুয়ার তাই তো। ক্ষমতা আসার আগে যে জুলুম শুরু করছে সেটা কথা আর কি বলবো। তারেক রহমান ইচ্ছা করে কোনো বার্তা দিতেছেন না, কর্মী পর্যায়ে শয়ে শয়ে বাড়িতে আগুন দেওয়া হইতেছে, মারধর করা হইতেছে, লুটপাট করা হইতেছে, দোকান বসত বাড়ি ভাঙচুর করা হইতেছে, খুন করা হইতেছে, এমনকি ধর্ষণ করা হইতেছে। সেটা আবার চাপাও দিতেছে তারেক রহমানের চাকর বাকর যে সাংবাদিক গুলো আছে, সেগুলো কোনো স্যাদ ব্যাদ নাই তারেক রহমানের। উনি সম্প্রীতি দেখাইতে যাইতেছেন, বিরোধী দলের নেতাদের বাসায়, নাহিদের বাসায় যাইতেছেন, শফিক সাহেবের বাসায় যাইতেছেন, কিন্তু কর্মীরা যে জুলুম করতেছে অন্য দলের উপরে সেটার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। জামাত এনসিপির ভাইরা, আপনাদের বলি, জুলুম কলে চলবে আপনাদের উপরে, এটাই উনার প্ল্যানের অংশ। জুলাইয়ের সাথে যুদ্ধ উনার প্ল্যানের অংশ। আপনি বিএনপি আলাদার আলাপগুলো দেখেন, আমার আর ইলিয়াসের সোশ্যাল মিডিয়া ইউটিউব বন্ধ করে দিবে, হাদির কবর উড়াই দিবে, আমাদের ধরে নিয়ে গিয়ে বিচার করবে। যে সবচেয়ে ভদ্রভাবে কথা বলতেছে বিএনপি, সেও বলতেছে অনেক হয়েছে, এবার থামেন, দেশটারে শান্তি দেন, চুপ থাকেন। চুপ করানো হইতেছে সবচেয়ে ভদ্র অ্যাপ্রোচ তাদের। মানে একটা সরকার, একটা রাজনৈতিক দল, তার কোনো বিরোধিতা থাকবে না, আমরা কোনো কথা বলবো না। যেহেতু আমরা সরকার বিরোধী, তাই আমাদের কথা বলার কোনো অধিকার নেই, আমাদের চুপ থাকতে হবে, কারণ দেশে এখন শান্তি দরকার। এটা তারা সহ্য করবে না। তো কেমন হইল তারেক রহমানের মন্ত্রিসভা? আমি প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ হওয়ার পরে একটা এপিসোড করেছিলাম, কেমন হইল প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদ। সত্যি কথা বলতে আমাদের সকলেরই একটা প্রত্যাশা ছিল, একটা বিপ্লবী সরকার হবে, প্রফেসর ইউনূসের জোশ সরকার, সেটা হয়েছিল না। যাই হোক, তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে আমার কোনো উৎসাহ ছিল না। তারপরও একসাথে রাজনীতি করার কারণে কিছু ঘনিষ্ঠ মানুষের মন্ত্রিসভা আছে, ওনারা এখন বেশিরভাগই যোগাযোগ করেন না। আমি তাদের নাম বললে তাদের বিপদ বাড়াইতে চাই না, আমি তাদের সাফল্য কামনা করি। এই মন্ত্রিসভায় সবার আমল নামা জানা নাই, তবে এটা একটা ইনক্লুসিভ মন্ত্রিসভা হয়েছে। ইনক্লুসিভ মানে রংধনু না, না 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 না, রংধনু না, মানে সবাইরে নিয়া। এখানে বিএনপি আছে, গণ অধিকার পরিষদ আছে, গণসংহতি আছে, আবার নিরপেক্ষরাও আছে। যেমন ডাক্তার জাহিদ, নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, সেও বিএনপি সরকারে আছে, তো নিরপেক্ষদেরকেও নিছে। প্রফেসর ইউনূসের সরকারও আছে, যেমন অ্যাটর্নি জেনারেল, আবার গুপ্তও আছে। গুপ্ত গুপ্ত কে গুপ্ত জানেন? জানেন না? হ্যাঁ, শুনেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে
আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। Wake up to reality. খলিলুর রহমান তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের সময় যিনি দায়িত্বে ছিলেন, এটি অনেকের কাছেই একটু খটকা লাগার বিষয় ছিল, অথবা সারপ্রাইজ হয়েছেন অনেকেই। বিএনপি এনসিপি কইতো যে কিংস পার্টি, আর প্রফেসর ইউনূসের সরকারের স্বরাষ্ট্র সচিব তারেক রহমানের মন্ত্রী পরিষদ সচিব, প্রফেসর ইউনূসের অ্যাটর্নি জেনারেল তারেক রহমানের আইন মন্ত্রী, প্রফেসর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী, তারপরেও এনসিপি কিংস পার্টি। তো বিএনপির সমর্থকেরা নারী নেতৃত্ব নিয়ে কান তো ঝালাপালা করে দিছিল, মনে আছে না? কেন জামাত নারী ক্যান্ডিডেট দিল না, কিন্তু বিএনপি নারী মন্ত্রণালয়কে দিল একজন পুরুষকে। হ্যাঁ, বুঝিছাও, মন্ত্রী একজন আর প্রতিমন্ত্রী দুইজন, মোট 3 জন। সংখ্যালঘু সম্প্রদায় থেকে 2 জন, তা আবার একজন পার্বত্য চট্টগ্রাম থেকে। ওইটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ওইখানে পার্বত্য চট্টগ্রাম থেকেই একজন মন্ত্রী থাকে। তো হিন্দুরা তো ভোট দিলেন, আপনাদের মন্ত্রী কইয়াডা ফ্রি ফ্রি সার্ভিস আর কত দিবেন? গয়েশ্বর বাবু হেভি চেতিছে মন্ত্রী হইতে না পাইয়া, দেখেন চেতে মেতে চলে যেতেছে, দেখেছেন? দেখেছেন? তাও যে মন্ত্রী বানাইছে নিতাই রায় চৌধুরী, উনি কিন্তু এরশাদের মন্ত্রী ছিলেন। আমরা যখন রাজপথে আন্দোলন করেছি এরশাদের বিরুদ্ধে, তখন উনি এরশাদের শেষ টাইমের মন্ত্রী হইলেন, ক্রিয়ামন্ত্রী বোধহয়, যুব ক্রিয়ামন্ত্রী বোধহয় হয়েছিলেন। ওরে আমার খোদা, 3 মাস পুরা করতে পারলো না, মন্ত্রী এরশাদই পড়ে গেল, তো মন্ত্রিত্ব আর করা হয়নি উনার। আমি ইয়ারুপসি করিচ্ছি আর কি, যে চুপ্পুর কাছে শপথ দিছে, আল্লাহ মাফ করে দাও। এবার আসেন কয়েকটা রত্ন দেখি মন্ত্রিসভা। শুটার ফয়সলকে হাদিরে যে খুন করছিল, ওরে যে জামিন করানো যে আইনজীবী, সে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। উই এখন হাদি হত্যার মামলা রাজনৈতিক বিবেচনা মামলা হিসেবে বাতিল করে দিবি। উই দেখেন, ওই দিবি। এই ছবিটা দেখেন, এই যে কাফন মোড়ানো যে লাশটা দেখিচ্ছেন না, ওর নাম তানজিল জাহান তামিম। চুয়েট থেকে পড়াশোনা করছিল, ইঞ্জিনিয়ার, দীপ্ত টিভিতে কাজ করতো। তারা একটা জমির মালিক ছিল, তামিমের পরিবার। সেই জমির উপরে ডেভেলপার দিয়ে একটা ভবন নির্মাণ করে, 9 তলা। ওই ভবনে 27টা ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে 5টা করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। 3 জন মালিক ছিল, মানে 3 5 15টা ফ্ল্যাট। কিন্তু জমির মালিক এই নিহত তামিমের বাবাকে 2টা ফ্ল্যাট দেয় মাত্র, যেখানে তার 5টা পাওয়ার কথা ছিল, 3টা ফ্ল্যাট মেরে দিছে। এই নিয়ে ঝামেলা হয়। 10ই অক্টোবর 2024 20-25 জন ডেভেলপার কোম্পানির দুর্বৃত্ত সিসি ক্যামেরা ভেঙ্গা তানজিলের উপরে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই খুনে ডেভেলপার কোম্পানির নাম জানেন? এর নাম প্লেজেন্ট প্রপার্টি। এই কোম্পানি মালিককে জানেন? শেখ রবিউল আলম রবি। তানিম হত্যার 3 নম্বর আসামি ধানের শীষ প্রতীকে ঢাকা 10 থেকে এমপি নির্বাচিত হয়েছে, এবং আজকে থেকে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে তারেক রহমান। দেখেছেন? এরে নিয়ে বিপ্লবী পোস্ট দিছিল, ওয়াকারে পথ বালক। দেখেন, পরে আবার মালপানি খেয়ে মুছে দিছে, খুঁজেই পাবেন না লেখা। প্রফেসর ইউনূসের জামানায় কত যে ধান্দা করেছে, ওই তারই হত্যা নাই, কত যে মাল কামাইছে। যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি জেনারেল এরশাদের পুরা সময় জুড়ে যে বাটপাট্টা উপপ্রধানমন্ত্রী ছিল, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এম মতিন, তার পোলা মুহিত হয়েছে তারেক রহমানের প্রতিমন্ত্রী। সে কিন্তু আবার ব্রিটিশ সিটিজেন। এই যে দেখেন তার ইমিগ্রেশন রেকর্ড, বাংলাদেশের এয়ারপোর্টে সেখানে জলজল করতেছে ব্রিটিশ নাগরিক লেখা, বাংলাদেশের রেকর্ড। ওই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে 18 জানুয়ারি বাংলাদেশে পা রাখছিল। তারপরে মনোনয়নপত্র জমা দেয়। তারপরে যখন দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আসলো, উই কইল যে কখনোই আমি দ্বৈত নাগরিক ছিলাম না, আমি কখনোই অন্য দেশের নাগরিক ছিলাম না।
নির্বাচনের পরে মন্ত্রী হিসাবে শপথ নিল আলহামদুলিল্লাহ। তো এই মুহিত কিন্তু ডাক্তার, ঢাকা মেডিকেলে পড়েছিল, আঙ্গারে বছর 4 জুনিয়র মনে হয়। এরশাদের আমলে সে একটা আকাম করেছিল, সেই সময় হেভি সেন্সেশন ছিল। এটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল আমাদের টাইমে। আমরা তখন আন্দোলন সংগ্রাম করতেছি এরশাদের বিরুদ্ধে। বাপি শাহরিয়ার বলে এক তরুণ সরাকার ছিল, ওই পাড়ায় রাস্তার মধ্যে সাইকেল চালাইতেছিল বাপি, আর রাস্তাটা নিজের মনে করে দ্রুত বেগে গাড়ি চালাইতেছিল এরশাদ আমলের সেই মন্ত্রী মতিন সাহেবের ছেলে এই মুহিতের গাড়ির ধাক্কায় ছিটকা পড়ছিল বাপি, মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, বিছানায় পড়ে থাকে, অবর্ণনীয় কষ্টে ভুগছে বাপি শাহরিয়ার, বিচার পায় নাই, চিকিৎসাও পায় নাই। তো পরিবারের মুখাপেক্ষী হইয়া একটা তরুণ কতদিন বেঁচে থাকতে পারে বলেন? সে দুঃখে আর গ্লানিতে পরিবারের বোঝা হইয়া থাকতে না চাইয়া অভিমানে আত্মহত্যা করছিল ছেলেটা। এইটা নিয়ে সেই সময় একটা দারুণ মঞ্চনাটক হয়েছিল, খুব বিখ্যাত মঞ্চনাটক হয়েছিল। তখন মঞ্চনাটক কিন্তু খুব চলতো, নাম ছিল 7 ঘাটের কানাকুড়ি। ওইখানে 7 ভাই ছিল আর কি, তার মধ্যে এক ভাই এই বাপি শাহরিয়ার। এই ঘটনাটা ওই নাটকের মধ্যে আছে, মমতাজউদ্দিন আহমেদের বইও আছে, আপনারা পড়তে পারবেন। এই মহিতি এখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছে। ছাত্র জীবনে জাসদ ছাত্রলীগ করতো, মানে হাসানুল হক ইনুর। তখন জাসদ ছাত্রলীগ বড় এবং প্রভাবশালী সংগঠন। ছাত্র দলও করে নাই, কখনোই করে নাই। এক ফ্যামিলি থেকে নাকি একাধিক প্রার্থী দিবি না বিএনপি, কতগুলা দিছে দেখেছেন। এই ফ্যামিলি থেকে খালি মির্জা আব্বাস ভাই ভাবির জন্য আর একটা নমিনেশন চাইলেই দোষ, তাই না? এই দুনিয়ায় ইনসাফ নাই কলে, বুঝিছেন মির্জা আব্বাস ভাই? একেবারে কোনো ইনসাফ নাই, বেইনসাফির দুনিয়া। সেজন্য তো এত ইনসাফ করি। আমাদের একজন বনমন্ত্রী উপহার দিচ্ছেন তারেক রহমান, উনি বনে যায় হেগে আসবেন, একদম পারফেক্ট হয়েছে। ভালুকায় বন বিভাগের যে বন আছে না, এটার জমি উনি খায়া ফেলছিলেন। এই উনার পছন্দের ফোনদের আলোর রিপোর্ট দেখেন, আরে উপরে দেখেন, উপরে আর একটা নাম আছে মিজানুর রহমান সিনহা, এটা সাহেব এটা দেখেন, হাইলাইট করে দেখান, নাম দেখেছেন না? এই ভালুকালে বিএনপি বন খেকো আব্দুল আল মিন্টুরে দিছে বনের দায়িত্ব, শিয়ালের কাছে মুরগি বর্গা দিছে। চমৎকার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমার এক একনিষ্ঠ ভক্তরে তারেক রহমানের মন্ত্রিসভায় তারে মন্ত্রী বানাইছে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ে। ওই আমাকে কেন অনুসরণ করে বুঝলাম না। তারা গেছে জাতীয় স্মৃতিসৌধে, আইসা ফটো মারিছে, ফটো খিচিছে, তারপরে ফটো ফেসবুকে দিছে। সে ফেসবুকে শেয়ারে দিয়ে বাংলায় তার মন্ত্রণালয়ের নাম এটা কি লিখেছে দেখছেন? বিজ্ঞান প্রযুক্তি লিখতে গিয়া আমার মতো লিখেছে প্রযুক্তি। পরে পাবলিকের হাসাহাসি দেখে এডিট করেছে। শোনেন ভাই, সমালোচনায় ভেঙে পড়বেন না। হাতি চললে কুত্তা ভুগভুগাবে, আপনি এভাবেই লিখিবেন হাসাহাসির মায়ের বাপ, তাইলে দেখবেন একদিন আপনি ঠিকই পাবনা পৌঁছে গেছেন। তো বিএনপি মন্ত্রিসভায় এমন সব রত্ন আছে, হে বিএনপি সোয়াবিন পার্টি ভান্ডারে তো বিবিধ রতন, কারে ছাইরা কারে ধরি। সুকুমার রায়ের একটা ছড়া ছিল সৎপাত্র, ওইটার সাথে মিল আছে বিএনপির মন্ত্রিসভার। শুনবেন, শুনেন মজা। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটির তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। তো একদিন পরে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার পেলাম, তার একটা মন্ত্রিসভা পেলাম, পেছেন একটা মন্ত্রিসভা, মন্দ না। চারিদিকে তো দেখি যাত্রাপালা চলিচ্ছে, কাঠ মারে ধুলায় অন্ধকার। ফাইনালি দেখেন, আমি কয়েকদিন আগে কইছিলাম না তারেক রহমান ক্ষমতা এসে মুজিবের মতো বলবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এইটা স্যার আমার আগের ভিডিওর ওই অংশটা একবার একটু দেখান না। বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না, এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না। আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে। আর তখন 6 মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগ আর অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে, তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না। সর্দির বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিচ্ছু নাই, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। শুনেন,
টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। দেখেছেন? এইবার দেখেন মোটামুটি প্রায় 2টা খবরের কাগজ, একটা আজকের নিউজ হইতেছে ইউনূস সরকার 23 লাখ কোটি টাকা লোন রেখে গেছে। ভাবটা যেন ইউনূস সরকার 23 লাখ কোটি টাকা নিজেই লোন নিয়েছে এই সরকার চালানোর সময়। সব খবরের কাগজে একই খবর, দেখেন একটা পর একটা দেখেন। এডিটর সাহেব দেখেন, দেখেছেন, বুঝেছেন কেন এটা করেছে? কারণ ইউনূস সরকার উল্টাপাল্টা খরচ করে নাই। বিজনেস স্ট্যান্ডার্ডের গ্রাফটা দেখেন এডিটর সাহেব, হেডলাইনটাও করেছে বদনিয়তে, কিন্তু গ্রাফটা এরা ঠিকঠাক দিচ্ছে। প্রত্যেক বছর লোনের অ্যামাউন্টটা দেখান এডিটর সাহেব। ইউনিসেফ সরকার আগের বছর থেকে 25% লোন কম নিয়ে সরকার চালাইছে। জি, এটা 25% কম লোন নিয়ে দেশ চালাইছে। এই টাকা দিয়া তারা আবার হাসিনার আমলে পাওনা ক্লিয়ার করছে তার এই টাকার মধ্যেই, এবং রিজার্ভ ডাবল করছে। সরকার যাওয়ার আগে অবস্থা যত খারাপ দেখানো যায়, ভবিষ্যতে বিএনপির খারাপ পারফরমেন্স করলে বলতে পারবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। এর জন্য যত না খারাপ দেখাইতে হবে তার চেয়ে বেশি খারাপ। তারেক রহমানের 5টা মিডিয়া এই কাজ করিচ্ছে। প্রফেসর ইউনূস লোন নিছে কত? মাত্র 1.5 লাখ কোটি টাকা। 1.5 লাখ কোটি প্রফেসর ইউনূস সরকারের ঋণ, বাকিগুলো তো শেখ হাসিনার নেওয়া ঋণ। এর থেকে কম ঋণ করে চলার চেষ্টা করতে পারে বিএনপি সরকার, হাউকাও করার কি আছে? প্রথম আলো আবার একটু মডিফাই করেছে, দেখেন যে ইন্ডিয়া, রাশিয়া, চীন থেকে কোনো লোনের প্রতিশ্রুতি আসে নাই। লোন আসে কোত্থেকে? লোন আসে জাপান, এডিবি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ভাগ্য ভালো লেখেনি যে ভুটান, সোমালিয়াও লোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় নাই। হ্যাঁ, তো ওটাও লিখেন। বিএনপির আইটি বিশেষজ্ঞ আবার শেয়ার দিচ্ছে ওইটা উৎসাহ নিয়ে। এই আইটি বিশেষজ্ঞ আবার টকশো করে সেইগুলারে নিয়ে যারা হাদির কবর উড়াই দিতে চায়। এইবার একটা জিনিস দেখায় ফাইনালি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি রেজাল্ট শিট হাতে নিয়ে তারপর আমি রেজাল্ট শিট একটা সিগনেচার করব, এইটা আমি বলেছি। আমি শেষ করে তারপর সিগনেচারটা করব। ইন দ্য মিন টাইম তো ওনারা তো এই কথাটা শুনলো। তারপরে হচ্ছে আমরা যখন ব্যালট গণনা শুরু করি, গণনা শুরুর সময় আমাদের পোলিং এজেন্টে তো 2টা কাজ থাকবে। একটা হচ্ছে আমাদের কয়টা ভোট বাতিল হচ্ছে, বা আমাদের পুরো কাউন্টিং এ আমাদের একটা ফোকাস রাখতে হয়, তাই না? ওই ফোকাসের মাঝখানে একজনকে ধরে ওনার সহকারী প্রিজাইডিং অফিসার, তিনি হচ্ছে ওখানে খুব সুন্দর করে আমাদেরকে বলে কি, আপা খামগুলোতে আপনারা সিগনেচার করে ফেলেন, এবং আমাদের 2-3টা পেপারস আছে, ওগুলো আপনারা একটু সিগনেচার করে ফেলেন, কারণ এগুলো অনেকগুলো। তো এখানে আমি ওনাকে আরো একবার সতর্ক করেছি যে আমি কিন্তু রেজাল্ট শিটে সাইন করব না, আমার জায়গা থেকে এটা আমি ক্লারিফাই করেছি। তখন আমি যখন পড়া শুরু করি, আমি সরকারি কাগজ, সত্যি কথা বলতে আমাদের এই অপারগতা আছে, ওই সরকারি কাগজ সম্পর্কে আমাদের আইডিয়া নেই, রেজাল্ট শিট ঠিক কেমন হয় ওরকম আইডিয়া আমার ছিল না। তা ওনারা আমি 2-3টা পেপারসে ওনাদেরকে আমি কোয়েশ্চেন করছিলাম যে এই পেপারটা কিসের। আমাকে রেজাল্ট শিট, আমি যেটা এখন মিলিয়ে দেখলাম, রেজাল্ট শিট দেখে ওনার সহকারী প্রিজাইডিং অফিসার আমাকে বলে যে এটা প্রার্থিতার একটা আপনাদের হচ্ছে এটা, এখানে জাস্ট একটা সিগনেচার লাগবে যে আপনারা প্রেজেন্ট ছিলেন কাউন্টিং এ। এই কথাটা উনি আমাকে ওইখানে বলেছেন। উনি আমার পাশেই বসা ছিল, যেটা আপনি সিসি ক্যামেরায় দেখতে পারবেন। এই কথা বলার পর উনি তো আমার কাউন্টিং এ ওইখানে আমার সিগনেচারটা ওনারা নিয়ে নেন। অবগত করা হয়নি কিন্তু আমার রেজাল্ট শিটের ব্যাপারটা। তো ওনাকে মোটামুটি রেজাল্ট আমি দেখেছি, রেজাল্ট কাউন্ট শেষ, উনি রেজাল্টের সবকিছু রেডি করে ফেলছেন, উনি সবকিছু হচ্ছে খামের মধ্যে করে ফেলছেন, ডেভেলপ করে ফেলেছেন। ওই মোমেন্টে আমি স্যারকে চেয়ে বলি যে স্যার এখন তো মোটামুটি অনেকক্ষণ সময় চলে গেছে, আমরা তো ওয়াশরুমেও যেতে পারিনি গণনার মাঝখানে, ওনারা আমাকে ওয়াশরুম বা কিছুতেই যেতে দেয় নাই। ওকে, ইটস ওকে স্যার, আমাদেরকে আপনারা প্লিজ রেজাল্ট শিটটা দিয়ে দেন, আমরা চলে যাই। উনি তখন আমাকে বলে, আপনি না বলছিলেন যে রাত 3টা পর্যন্ত আপনি ভোট গণনায় থাকতে পারবেন, সো এখন আপনি এরকম করছেন কেন? সিট হিয়ার, 3টা বাজলেও আপনি এখানে থাকতে হবে। উনি আমাকে এই কথা বলে বসাই দিয়েছেন। আমি তারপর ওনাকে কোনো কিছু বলি নাই। ওই মোমেন্টে ওনার একজন সহকারী প্রিজাইডিং অফিসার, আপনারা তো সবাই জানেন যে সহকারী প্রিজাইডিং অফিসারের গণনা রুমে বা আমি পুলিং এজেন্ট, আমাদের কারোই ওখানে মোবাইল নিয়ে ঢোকার এখতিয়ার নেই। ওইখানে পুলিশও কিন্তু ছিলেন, পুলিশের নাম ছিলেন হচ্ছে মুজিব, আমি যতটুকু একদম ক্ল্যারিফাই করি। আর সহকারী মুজিবর, হ্যাঁ, আর সহকারী প্রিজাইডিং অফিসারের নাম ছিল হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা। হ্যাঁ, তিনি হঠাৎ করে তার একটা ফোন আসেন, তিনি ফোনটা ধরেন, তিনি কথা বলা শুরু করেছেন। ওই মোমেন্টে আমি যখন বলি পুলিশকে যে আপনার ওনার তো মোবাইল অ্যালাউড না, তখন পুলিশ আগে ওনাকে থামায় যে আপনি ফোনটা রেখে দেন, আর আমাকে বলে আপা বাদ দেন, এটা কোনো বিষয় না। আমি মাসুদ রানা যে ওনার নামটা, এটা আমার নিতেও আমার কষ্ট হয়েছে। মানে আমি তাকে আস্ক করছি যে আপনার নামটা কি আমাকে একটু বলেন, আমি আইডেন্টিফাই করে রাখবো। ওই মোমেন্টে তিনি হাসছেন, তার সহকারী প্রিজাইডিং অফিসার যিনি মোহাম্মদ মাসুদ রানা, তারা হাসাহাসি করে আমাকে বলেন, আর উনি বলে আরে আপনি নামটা দিয়ে দেন না, সমস্যা কি,
দেন আমাকে তিনি তার নামটা দেয়। তো এখানে তারা ফোন নিয়ে ঢুকেছেন, সেটা যে তাদের অনেক বড় একটা অপরাধ, এই জিনিসটা পুরোপুরি নেগলিজেবল হয়ে গেছে। এখানে এই কথাগুলো ওইভাবে হাইলাইটেড হয়নি। তার উপর দিয়ে আরেকটু যদি ক্ল্যারিফাই করি, আমাদেরকে আমি যতটুকু শুনেছি যে গণনার সময় আমরা অ্যাটলিস্ট ওয়াশরুমে যেতে পারি, কারণ সেই 5টা থেকে 8টা পর্যন্ত আমরা একটা রুমে আছি। তো ওই কাজটা আমাদের পসিবল ছিল। একজন প্রার্থীকে তিনি শুধু যেতে দিয়েছিলেন, সেটাও তার সাথে সাথে আরেকজনকে বের করছেন। গণনার সময় আমরা যতটুকু জানি হয় মানে সবাইকেই ভিতরে থাকতে হবে, আদারওয়াইজ সব 2-1 বের হইতে পারলে পারমিশন সবার জন্য হবে। ওনাদের পুলিং অফিসার 2 জন ঠিকই বের হয়েছেন ওয়াশরুমের জন্য, কিন্তু যখন আমরা এই পারমিশনটা চেয়েছি তখন তারা বলেছেন যে না, এটা পসিবল না। আর এরপরেও আমরা যে অবজেকশন গুলো দিয়েছি বাতিল ভোটের, যে আমাদের ভোট হচ্ছে এইখানে ধানের শেষে ভোটটা ছিল, হ্যাঁ, ঠিক তার পাশে ফাঁকা রেখে দিচ্ছে। তো আমরা এই পর্যন্ত মানে আমি যেটুকু জানি যে এই পুরোটা যদি ফাঁকা থাকে, এই পুরো জায়গাটা বা একটা রো পুরোটা ফাঁকা, তার মানে কি পুরোটা রো একটা কাউন্ট হবে। তো অনেক প্রার্থী যেটা বুঝে নাই, তারা হচ্ছে এখানে সিল করেছে, এবং সেই বিষয়টা যদি আমি একটু ক্লারিফাই করি, এটা শুধু আমাদেরটা না, ম্যাক্সিমামটাতে বিএনপির ক্ষেত্রে এটা হয়েছে, মানে ধানের শীষের ক্ষেত্রে এই ভোটটাই বাতিল হয়েছে। ভোট বাতিল যেগুলো হয়েছে প্রায় 25টা, আমাদের ক্ষেত্রে 25টা ভোট বাতিল হয়েছে, এর মধ্যে 2টা শাপলা করলো, তাও তাদের সিল ছিল, সিগনেচার ছিল না এই জন্য। আর বাকি 23টাই হচ্ছে আমাদের বাতিল হয়েছে জাস্ট একটা কারণে, যে আমাদের ভোটটা এই পাশে পড়েছে, এই পাশে পড়ে নাই। এইটা হচ্ছে একটা রিজন। এই সমস্যা না, এখানে আমি ওনাকে কিছু বলছিলাম না, আমি ওনাকে জাস্ট এটা জানতে চাচ্ছিলাম। আমি এই জিনিসটাকে এখনই প্রোটেস্ট করতে চাই। আমি প্রোটেস্ট করতে চাই এখন, কারণ আমাকে এখন বের হইতে হবে, এখন এটা বলতে হবে। আদারওয়াইজ আমি বিষয়টাকে পরে কিভাবে কেউ করবো, আপনারা আমাকে রেজাল্ট শিটে সিগনেচার নিয়ে নিলে আমি পরে এটা নিয়ে কোনো কথা বললে আমার এটা ভ্যালিড না। তো উনি আমাকে তখন বলছে আপনারা এখান থেকে কোথাও বের হতে পারবেন না, কারণ এখানে এটা এখতিয়ার নাই। তো আমি আপনাকে অবজেকশন দেওয়ার জন্য হইলো তো আমাকে বের হইতে হইতো, সেইটাও পারমিটেড না। আবার অবজেকশন আমি বের হয়ে দিছি, তখন আমাকে বলে আপনি তো রেজাল্ট শিটে সিগনেচার করে ফেলছেন, এটাও এখন আর ভ্যালিড হবে না। তাহলে আমরা অবজেকশনটা দিব কোথায়? সেখানকার ফলাফলটা ফলাফল হচ্ছে একটা পক্ষের ফলাফলটা পরে বলবো। একটা পক্ষের পক্ষপাতিত্ব করতেছে। ফলাফল প্রার্থী পোলিং এজেন্ট ওখানে 4 জন ছিল, তো 4 জনকে চারটা পেপার দেওয়ার কথা ছিল, তিনি এটা দেননি। তিনি আমাদেরকে একটা দিয়ে বলছে আপনারা ছবি তুলে নেন। আমি বলছি আমার কাছে মোবাইল কোথায়? উনি বলে এটা আপনাদের বিষয়, আপনারা যান বাইরে। উনি মোবাইলও ইউজ করতে দিবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার আগের এপিসোডে আদির একটা বক্তব্য শুনেছিলেন না, আজকে আবার শোনেন এডিটর সাহেব, আবার শোনেন। এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না, আপনারা দেখেন এই মানে আমার হয় কি, আমরা যখন সিডাপের মতো একটা ভারী ভেন্যুতে কথা বলি, তখন এত থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম। হিসেবটা খুব সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে, একটা কেন্দ্রে মিনিমাম 10টা বুথ থাকে। তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে, প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে, এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন, মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার, এরা এখানে করেন। ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি, তারা যেটা করেন 5-7 জন ডামি দাঁড় করায় দেন। ডামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি, তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেনস্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন, এবং 5 জনের এগেনস্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে, সে তো স্কুল টিচার ভাই, সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে, হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। শুনেছেন, হাদিজা বলে গেছে ঠিক তাই ঘটছে কেন্দ্রগুলোতে। আমি এই ক্লিপটা পাইছি, আজকে আপনাকে দেখাই, গতকালকে আমি পাইনি এই ক্লিপটা, আজকে আপনাকে দেখাই। দেখেন হাদিজা যেটা বলে গেছে সেটাই ঘটেছে। ছিল ও এখন বাইরে গেছে, তার জন্য আমি এখানে বসছি, মানে উনি আসতে আপনার অনুমতি নিয়েছিল, আর একজন পুলিং এজেন্টের জন্য বসতে যে দাবি করছে। ও নিয়ে আসছে তো, হ্যাঁ। এটা কার ছবি? আপনার ছবি। হ্যাঁ, তো আপনি যে আর একজনের হয়ে আসছেন বললেন,
আমি আসছি বলতে আমি এখন ওনার পক্ষে ছিলাম, তো আমাকে এখন দেওয়া হয়েছে। এখন ওনাদের কেউ নেই, সেজন্য আমাকে দেওয়া হয়েছে। তাদের কেউ নেই, লাঙ্গলের পক্ষে কেউ নেই। আপনি কার হয়ে কাজ করতেছেন? আমি আমরা মানে লাঙ্গলের পক্ষে আমাকে ভাইয়া বলা হয়েছে, তার পক্ষ থেকে আমি আসছি। লাঙ্গলের নাই দেখে আপনাকে নিয়ে আসা আমাকে হয়েছে। নিয়ে আসা হয়েছে। আপনি মূলত কোন প্রতীকের হয়ে প্রচারণা করছেন? আমি এখন আসলে তো ওনার পক্ষে আসতেছি। নাকি তো আগে ছিলেন কোথায়? ধানের শীষে। ধানের শীষ। আপনি কোন প্রতীকে? আম প্রতীকের। আম প্রতীক। জি জি। আপনার প্রার্থীর নাম কি? প্রার্থীর নামটা এখন মনে আসতেছে না, প্রার্থীর নামটা। কেউ ছিল ধানের শীষের পক্ষ থেকে আসা, কিন্তু ওনাদের কেউ নেই। না না না, ধানের শীষের পক্ষে, আমি তো ধানের শীষের। না, উনি ধানের শীষে, আমি আমার আমেরিয়া। প্রার্থীর নাম জানেন না? না, প্রার্থীর নামটা জানেন, এই যে কার্ড সবকিছু ডকুমেন্ট আছে, নো ইস্যু, এগুলো আপনি কি বুঝতে পারতেছেন এখানে কি হয়েছে? দেখেছেন, বিএনপিকে আমাদের একটা কথা বলে দিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না। কারো ক্ষমতা চিরস্থায়ী না, না হাসিনার, না প্রফেসর ইউনূসের, না তারেক রহমানের, কিন্তু রাষ্ট্র টিকে থাকে আর জনগণ সব দেখে। বিএনপি যদি সত্যিই নতুন বাংলাদেশ বানাইতে চায়, তাহলে সমালোচকদেরকে শত্রু বানায়েন না, ভয় দেখায় নীরবতা কিনতে যায়েন না, মিডিয়া দিয়া এইরকম ন্যারেটিভ তৈরি করেন না যে ভবিষ্যতের অজুহাত তৈরি করবেন। কারণ মানুষ আগের মানুষ নাই, মানুষ এখন হিসাব রাখে, ভিডিও রাখে, স্ক্রিনশট রাখে, স্মৃতি রাখে। জুলাই শুধু একটা মাস ছিল না, জুলাই একটা প্রতিশ্রুতি ছিল, রাষ্ট্র বদলানোর প্রতিশ্রুতি, ক্ষমতার ভাষা বদলানোর প্রতিশ্রুতি। যদি সেই প্রতিশ্রুতি ভাঙেন, তাহলে ইতিহাস আপনারে ছাড়বে না। যেমন হাসিনারে ছাড়ে নাই, যেমন মুজিবরে ছাড়ে নাই। ভয় দেখায়েন না, ভয় দেখায়েন না তারেক রহমান। হাসিনারে আর মোদিরে ডরাই নাই, আপনাদের দাবরানি দিয়া ঠান্ডা করে দেওয়া যায়। ডর আপনারা পাইবেন। হাসিনা দিছিল না, একবার ঠাসি দিয়া বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, হেডম ছিল না। হরতাল ডাকতেন আর নিজের পড়না পল্টন অফিসের সামনে 20 জন লোক হয় না। আপনারা এখন ভয় দেখাইতেছেন। হ্যাঁ, কারণ কারণ হাইসেনি এরিতে সে হাসায় দেয়। আপনাদের নেতা মির্জা আব্বাস হেভি হেডোমালা নেতা, বলে পুলিশের ভয় প্রাণ ভয়ে দাঁড়াইতে পারে নাই নয়া পল্টনে। নিজেদের মাপে অন্যদের মাপতে যায়েন না, ভুলে যায়েন না। আপনারা যখন ঘরে ঢুকে গেছেন, তখন আমরাই প্রতিরোধের আগুন জ্বালায় রাখছিলাম। ডর দেখায়েন না, আমরা ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। আমরা বলছি আমরা একটা রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে চাই, আমাদেরকে রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে দেন। আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে বলে যাব, কারণ দেশটা আপনার বাপের না, দেশটা জনগণের। আর জনগণ যখন জাগে, তখন ন্যারেটিভ, মিডিয়া, দাপট, ভয় দেখানো টিকতে পারে না। আপনারাও পারবেন না যদি এই চেষ্টা করেন। ইনকিলাব জিন্দাবাদ।